হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্মার্ট এডুকেশনে স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফির অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ টপিক ভারতের কৃষি ব্যবস্থা থেকে। যারা এখনও ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্কগুলি দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের শিল্প থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এর পাশাপাশি জানিয়ে রাখি, এই ভিডিও শেষে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা রয়েছে তা থেকে 10 মার্কসের একটি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। সকলে অবশ্যই অংশগ্রহণ করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে। তাহলে শুরু করছি আজকের আলোচনা। প্রথমত জেনে নেব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কিরূপ প্রাচুর্যতা রয়েছে। প্রথমত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, দেখে নিই কী কী। ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র 1830 সালে তামিলনাড়ুর পোর্টো-নোভাতে স্থাপিত হয়। ভারতের প্রথম আধুনিক লোহা ও ইস্পাত শিল্প স্থাপিত হয় 1870 সালে কুলটিতে। এরপরে রয়েছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ছত্তিশগড় রাজ্যের ভিলাইতে স্থাপিত, এবং রয়েছে ভারতের একমাত্র বেসরকারি শিল্পকেন্দ্র জামশেদপুরে অবস্থিত টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, দেখে নিই কী কী। ভারতে স্বাধীনতার পূর্বে স্থাপিত লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি হল 1830 সালে তামিলনাড়ুর পোর্টো-নোভাতে, 1870 সালে পশ্চিমবঙ্গের কুলটিতে, 1907 সালে ঝাড়খণ্ডের জামশেদপুরে এবং 1923 সালে কর্ণাটকের ভদ্রাবতীতে স্থাপিত হয়। এরপরে জেনে নিই ভারতে শঙ্কর ইস্পাত কারখানাগুলো কী কী রয়েছে। ভারতে 3টি শঙ্কর ইস্পাত কারখানা রয়েছে, তামিলনাড়ুর সালেম, পশ্চিমবঙ্গের দুর্গাপুর এবং কর্ণাটকের ভদ্রাবতী। এবং ভারতের স্পঞ্জ লোহা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। ভারতের বৃহত্তম স্পঞ্জ আয়রন কারখানা অন্ধ্রপ্রদেশ রাজ্যের কোট্টাগুডেমে স্থাপিত। এভাবে আমরা ভারতের লৌহ ইস্পাত শিল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম। এরপরে দেখে নেব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো কী কী রয়েছে। ভারতের মানচিত্রে তাদের অবস্থান দেখে নিই। পশ্চিমবঙ্গ রাজ্যে স্থাপিত কুলটি, হীরাপুর, বার্নপুর এবং দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত রয়েছে বোকারো এবং জামশেদপুর। ছত্তিশগড় রাজ্যে রয়েছে ভিলাই। ওড়িশা রাজ্যে রৌরকেল্লা এবং দৈতারি। অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে বিশাখাপত্তনম। কর্ণাটক রাজ্যে বিজয়নগর এবং ভদ্রাবতী, এবং তামিলনাড়ু রাজ্যে রয়েছে সালেম। এগুলি ছিল ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এরপর আমরা এই প্রতিটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের বিশেষত্ব জেনে নেব। প্রথমত দেখে নিই জামশেদপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র সম্পর্কে। এটি ঝাড়খণ্ড রাজ্যে স্থাপিত হয়েছে। লক্ষ্য করছি ঝাড়খণ্ড রাজ্যে এই জামশেদপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের অবস্থান রয়েছে, এবং এটি 1907 সালে শিল্পপতি জামশেদজি টাটার উদ্যোগে বেসরকারি বৃহত্তম ইস্পাত কারখানা। এটি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়, এবং এই ইস্পাত কেন্দ্র কয়লা ও লোহা খনি ভিত্তিক হয়ে থাকে। এবং এরপরে দেখে নিই জামশেদপুরে যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে তার কী কী বিশেষত্ব রয়েছে। প্রথমত, এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র থেকে আকরিক লৌহ ওড়িশার গুরুমহিষানি, ঝাড়খণ্ডের নোয়ামন্ডি থেকে আসে। চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ ওড়িশার পানপোষ, বীরমিত্রপুর এবং গাংপুর থেকে আসে। কয়লা ঝরিয়া এবং রানীগঞ্জের কয়লা খনি। বিদ্যুতের যোগান হিসেবে বোকারো, চন্দ্রপুরা সহ নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। জলের যোগান সুবর্ণরেখা ও খড়কাই নদীর জল। এবং এই লৌহ ইস্পাত শিল্পের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বেসরকারি উদ্যোগে স্থাপিত ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এবং জামশেদপুরে টিসকো এই শিল্পকেন্দ্রটি গড়ে উঠেছে, অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এভাবে আমরা লক্ষ্য করলাম জামশেদপুরে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার পেছনে কী কী গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এরপরে দেখে নিই বোকারো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র সম্পর্কে। বোকারো এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত রয়েছে, আমরা এর অবস্থান পাশাপাশি লক্ষ্য করছি। এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়
তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়েছে এবং এই ইস্পাত কেন্দ্রটি কয়লা ভিত্তিক ইস্পাত কারখানা। এবং বোকারো এই লৌহ ইস্পাত কেন্দ্রটি যে সংস্থা সেটি হলো BSL, বোকারো স্টিল লিমিটেড। এবং এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে কী কী বিশেষত্ব রয়েছে দেখে নিই। আকরিক লোহা সুন্দরগড় ময়ূরভঞ্জ থেকে আসে। চুনাপাথর ডলোমাইট ম্যাঙ্গানিজ পালাউমো ডালটনগঞ্জ ওড়িশা এবং ছত্তিশগড় থেকে আসে। কয়লা বোকারো এবং ঝরিয়া কয়লা খনি। বিদ্যুতের যোগান বোকারো চন্দ্রপুরা সহ নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। জলের যোগান দামোদরের তেনুঘাটের জলাধারার জল। এবং এই যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি রয়েছে তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো পূর্ণ ক্ষমতায় উৎপাদন শুরু হলে ভারতে এটি বৃহত্তম ইস্পাত কেন্দ্রে পরিণত হবে। এরপরে আমরা দেখে নিই পরের যে ইস্পাত কেন্দ্রটি রয়েছে তা নিয়ে। ভিলাই, এটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত রয়েছে। আমরা পাশাপাশি অবস্থান লক্ষ্য করছি। এটি পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয় এবং এই ইস্পাত কারখানাটি লোহা আকর ভিত্তিক হয়ে থাকে। ভিলাই যে রয়েছে অর্থাৎ এটি হলো সংস্থাটি হলো BSP, ভিলাই স্টিল প্ল্যান্ট। এই শিল্পকেন্দ্রে কী কী বিশেষত্ব রয়েছে? এখানে আকরিক লোহা দাল্লি রাজহারা বাইলাডিলা থেকে আসে। চুনাপাথর বিলাসপুর ভান্ডারা ও বালাঘাট থেকে। কয়লা রানীগঞ্জ ঝরিয়া কোরবা থেকে আসে। বিদ্যুতের যোগান কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র। জলের যোগান হিসেবে মহানদী ও তার উপনদীর জল। এবং এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে তা হলো ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র এবং এটি এশিয়ার তৃতীয় বৃহত্তম ইস্পাত কেন্দ্র। এরপরের যে লৌহ ইস্পাত কেন্দ্রটি রয়েছে তা দেখে নিই কী রয়েছে। দুর্গাপুর, এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত রয়েছে এবং এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ব্রিটিশ ইস্কন কোম্পানির সহযোগিতায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটি স্থাপিত হয় আর এটি কয়লা ভিত্তিক ইস্পাত কারখানা। দুর্গাপুরে যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি রয়েছে তা হলো HSL অর্থাৎ হিন্দুস্তান স্টিল লিমিটেড। এটি হলো সংস্থা এবং এখানে গড়ে ওঠার যে গুরুত্বপূর্ণ কারণগুলো তার মধ্যে একটি হলো আকরিক লোহা সিংভূম এবং ময়ূরভঞ্জ থেকে নেওয়া হয়। চুনাপাথর ডলোমাইট ম্যাঙ্গানিজ সুন্দরগড় বীরমিত্রপুর এবং গাংপুর থেকে। কয়লা রানীগঞ্জ এবং ঝরিয়া। বিদ্যুতের যোগান হিসেবে DVC জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ কেন্দ্র। জলের যোগান দামোদর নদের জল। এবং এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় এবং ভারতের সবচেয়ে বেশি সংকর ইস্পাত এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র থেকে পাওয়া যায়। এরপরে দেখে নেব পরের যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কী রয়েছে। বিশাখাপত্তনম, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত রয়েছে এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপিত হয়েছে এবং এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি হলো প্রথম বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত কারখানা। এবং এই বিশাখাপত্তনম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কী বিশেষত্ব রয়েছে তা জেনে নেব। এখানে যে সংস্থা তা হলো VSP, বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট। এখানে আকরিক লোহা বাইলাডিলা কুডাপ্পা থেকে আসে। চুনাপাথর ডলোমাইট ম্যাঙ্গানিজ গুন্টুর বালাঘাট থেকে। কয়লা তালচের যেটি ওড়িশা রাজ্যে অবস্থিত রয়েছে। বিদ্যুতের যোগান হিসেবে তুঙ্গভদ্রা প্রকল্পের বিদ্যুৎ। জলের যোগান এটি স্থানীয় জলাধারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি উপকূলে অবস্থিত লৌহ ইস্পাত কেন্দ্র। এরপরে দেখে নিই যে পরের যে রয়েছে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র তা হলো কুলটি হীরাপুর বানপুর। এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত রয়েছে এবং এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপিত হয় আর এই ইস্পাত কেন্দ্রটি কয়লা ভিত্তিক ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা। এবং এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার পেছনে কী কী বিশেষত্ব রয়েছে দেখে নিই। এখানে যে সংস্থাটি রয়েছে তা হলো IISCO,
ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এবং বিশেষত্ব হলো এখানে হলো ঝাড়খণ্ডের সিংভূম ও উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে আকরিক লোহা নেওয়া হয়। সুন্দরগড়, জয়ন্তী খনি, বীরমিত্রপুর এবং গাংপুর থেকে চুনাপাথর, ডলোমাইট এবং ম্যাঙ্গানিজ আসে। কয়লা ঝরিয়া এবং রানীগঞ্জ থেকে। বিদ্যুতের যোগান হিসেবে তুঙ্গভদ্রা প্রকল্প বিদ্যুৎ রয়েছে। এবং এখানে বলেছে জলের যোগান দামোদর নদের জল। এবং এখানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা। এখানে টাইপিং মিস্টেক থাকায় এখানে বিদ্যুতের যোগান তুঙ্গভদ্রা প্রকল্পের বিদ্যুৎ হবে না। এখানে নিজস্ব যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখান থেকেই এই শিল্পকেন্দ্রে বিদ্যুতের যোগান নেওয়া হয়ে থাকে। এবং জলের যোগান হিসেবে রয়েছে দামোদর নদের জল। এবং এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা। এরপরে দেখে নিই পরের যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি রয়েছে তা কী। রৌরকেল্লা, যেটি ওড়িশা রাজ্যে অবস্থিত রয়েছে এবং এটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপিত হয়। এই রৌরকেল্লা যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি রয়েছে তা গড়ে ওঠার কী কী বিশেষত্ব রয়েছে দেখে নিই। RSP অর্থাৎ রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট। আকরিক লোহা সুন্দরগড়, ময়ূরভঞ্জ, কেওনঝড় থেকে আসে। চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ বীরমিত্রপুর, কালাহান্ডি থেকে। কয়লা ঝরিয়া, গিরিডি ও তালচের থেকে। বিদ্যুতের যোগান হীরাকুদ প্রকল্পের বিদ্যুৎ। জলের যোগান হিসেবে ব্রাহ্মণী ও কোয়েল নদীর জলাধার থেকে জল পাওয়া যায়। এবং এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তা হলো এই শিল্পকেন্দ্র পরিবহনের দোলক নীতিকে অনুসরণ করে পরিবহনের ব্যয়কে হ্রাস করে। এরপরে যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে তা দেখে নিই। ভদ্রাবতী, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত রয়েছে এবং এটি মার্কিন পেরি অ্যান্ড মার্শাল কোম্পানির সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল। এটি লৌহ ভিত্তিক ইস্পাত কারখানা। এবং এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি গড়ে ওঠার পেছনে কী কী বিশেষত্ব রয়েছে দেখে নেব। আকরিক লোহা, যেটি বাবা বুদান পাহাড় থেকে পাওয়া যায়। চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ ভান্ডিগুড্ডা, শিমোগা, চিত্রকূট। কয়লা স্থানীয় বনভূমি থেকে কাঠকয়লা পাওয়া যায়। বিদ্যুতের যোগান হিসেবে শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প। জলের যোগান ভদ্রা নদীর জল। এবং এই লৌহ ইস্পাত শিল্পের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো একটি সংকর ইস্পাত কারখানা। এরপরে রয়েছে বিজয়নগর লৌহ ইস্পাত কারখানা, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত রয়েছে এবং এটি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপিত আকরিক লোহা ভিত্তিক ইস্পাত কারখানা। ওখানে লক্ষ্য করছি যে বিজয়নগর ইস্পাত কারখানা, যেটি VSP বিজয়নগর স্টিল প্ল্যান্ট। এবং এখানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার পেছনে কী কী বিশেষত্ব রয়েছে। আকরিক লোহা হসপেট অঞ্চল থেকে পাওয়া যায়। চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ শিমোগা, চিত্রকূট থেকে। কয়লা স্থানীয় বনভূমি থেকে কাঠকয়লা। বিদ্যুতের যোগান তুঙ্গভদ্রা জলবিদ্যুৎ। জলের যোগান কাবেরী নদীর জল। এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে রয়েছে নবনির্মিত লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এরপরে দেখে নেব সালেম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত রয়েছে। এটি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপিত হয় আকরিক লোহা ভিত্তিক ইস্পাত কারখানা। এবং এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার পেছনে কী কী বিশেষত্ব রয়েছে দেখে নিই। এখানে SSP অর্থাৎ সালেম স্টিল প্ল্যান্ট। এবং এখানে আকরিক লোহা সালেম ও তিরুচিরাপল্লী থেকে আসে। চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ সালেম ও তিরুচিরাপল্লী থেকে। কয়লা নেভেলি খনি। বিদ্যুতের যোগান মেত্তুর জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। জলের যোগান স্থানীয় জলাধারা। এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে সংকর ইস্পাত উৎপাদন কেন্দ্র। এবং আমরা একেবারে শেষ যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে তা নিয়ে আলোচনা করব, সেটি হলো দৈতারি। এটি ওড়িশা রাজ্যে অবস্থিত রয়েছে। এখানে কী কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দেখে নিই। ব্রিটিশ ও দক্ষিণ কোরীয় কোম্পানির সহায়তায়
শিল্প কেন্দ্র এখানে গড়ে উঠেছে এবং এটি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপিত হয়। এবং এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার পেছনে কী কী গুরুত্বপূর্ণ বিশেষত্ব রয়েছে তা দেখে নিই। আকরিক লোহা, যেটি ময়ূরভঞ্জ এবং কেওনঝড় থেকে পাওয়া যায়। চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ গাংপুর এবং বীরমিত্রপুর থেকে। কয়লা তালচের, ঝরিয়া ও রানীগঞ্জ থেকে। বিদ্যুতের যোগান হিসেবে হীরাকুদ প্রকল্পের জলবিদ্যুৎ, জলের যোগান মহানদীর জল। এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে নবনির্মিত লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এভাবে আমরা দেখে নিলাম যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো কী কী গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং এগুলো গড়ে ওঠার পেছনে কী কী কারণ রয়েছে। এবং এরপরে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানবো, সেটি হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। প্রথমত এর উদ্দেশ্য কী ছিল জেনে নিই। লৌহ ইস্পাত শিল্পের সুষ্ঠু উৎপাদন, বন্টন, পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য ভারত সরকার 1973 সালে এই সংস্থাটি গঠন করেন। এই সংস্থাটির কার্যালয় রয়েছে, দেখে নিই কী কী। মুখ্য কার্যালয় নতুন দিল্লিতে অবস্থিত, কলকাতায় আঞ্চলিক দপ্তর রয়েছে এবং রাঁচিতে একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এবং এই সেইলের অধীনস্থ কী কী কারখানাগুলো রয়েছে। জামশেদপুর ছাড়া সব সরকারি বৃহৎ ও শঙ্কর ইস্পাত কারখানা এর নিয়ন্ত্রণাধীনে রয়েছে। শুধু জামশেদপুর যেটি বেসরকারি উদ্যোগে গঠিত, কিন্তু আমরা সেইল যেটা জানলাম এটি হলো রাষ্ট্রায়ত্ত, ভারত সরকার কর্তৃক এই সংস্থাটি গড়ে তোলা হয়েছে। আলোচনার শুরুতেই আমরা বলেছিলাম ভারতের ভূগোল থেকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা থেকে 10 মার্কসের একটি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। তাহলে সকলে অবশ্যই অংশগ্রহণ করো। যারা এখনও ভারতের ভূগোলের বিষয়গুলো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্কগুলি দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। তাহলে তোমাদের মক টেস্টগুলো দিতে আরও সুবিধা হবে। তাহলে দেখে নিই প্রথম প্রশ্ন কী রয়েছে। ভারতে চীনাবাদাম গবেষণাগার অবস্থিত কোথায়? অপশন রয়েছে উড়িষ্যার কটক, মধ্যপ্রদেশের ইন্দোর, উত্তরপ্রদেশের কানপুর এবং গুজরাটের জুনাগড়। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে গুজরাটের জুনাগড়। এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখে নিই। ভারতে কোন ধরনের কফি সবথেকে বেশি উত্তোলিত হয়? অপশন রয়েছে রোবাস্টা, ব্লু মাউন্টেন কফি, আরবীয় কফি, লাইবেরীয় কফি। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে আরবীয় কফি। এর পরের প্রশ্ন দেখে নেব। নেপালে মহাভারত লেক নামে পরিচিত কোন হিমালয়? অপশন রয়েছে টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় নাকি শিবালিক হিমালয়। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে হিমাদ্রি হিমালয়। এর পরের প্রশ্ন দেখে নিই। ভারতের দক্ষিণতম পর্বতের নাম লেখো। অপশন রয়েছে নীলগিরি পর্বত, আনাইমালাই পর্বত, কার্ডামম পর্বত, সাতপুরা পর্বত। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে কার্ডামম পর্বত। এর পরের প্রশ্ন দেখে নিই। হিরণ কোন নদীর উপনদী? অপশন রয়েছে গোদাবরী, নর্মদা, তাপি নাকি মহানদী। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে নর্মদা নদী। এর পরের প্রশ্ন দেখে নিই। রোটাং পাস কোন হিমালয়ে লক্ষণীয়? অপশন রয়েছে কুমায়ুন হিমালয়, কাশ্মীর হিমালয়, সিকিম হিমালয় নাকি ভুটান হিমালয়। তোমাদের সময় শুরু হলো এখন।
সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে কাশ্মীর হিমালয়। এরপরের প্রশ্ন দেখে নেব। মরুভূমির একেবারে পূর্ব প্রান্তে আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালিযুক্ত তৃণভূমিকে কি বলে? অপশন রয়েছে রোহি, হামাদা, বাগার নাকি মরুস্থলী। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে বাগার। এর পরের প্রশ্ন দেখে নিই। পাঞ্জাবের প্রাচীন যে প্লাবন সমভূমি তাকে কি বলে? অপশন রয়েছে ধায়া, বেট, চোষ নাকি ভাঙড়। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে ধায়া। এর পরের প্রশ্ন দেখে নিই। রুদ্রপ্রয়াগে অলকানন্দা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে? অপশন রয়েছে ভাগীরথী, মন্দাকিনী, ধৌলিগঙ্গা নাকি পিণ্ডার গঙ্গা। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে মন্দাকিনী। এবং আমরা একেবারে শেষ প্রশ্নে চলে এসেছি, দেখে নিই কী রয়েছে। তাপি নদীর উৎপত্তি লেখো। অপশন রয়েছে অমরকণ্টক শৃঙ্গ, শিউয়া পাহাড়, মহাবালেশ্বর শৃঙ্গ নাকি মুলতাই পাহাড়। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে মুলতাই পাহাড়। এভাবে আমরা 10টি প্রশ্ন করলাম এবং এর পাশাপাশি সঠিক উত্তরগুলো জানিয়ে দিলাম। কে কত স্কোর করলে তা কমেন্ট বক্সে জানিও। ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওগুলো কেমন লাগছে তা কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।